কম্পিউটার নতুন কিনেছিলাম, টাইপিং প্র্যাকটিস করছিলাম। অর্ক পাশে বসে দেখছিল। হঠাৎ সে আমার হাতের উপর তার হাত রাখল। তার স্পর্শে আমার আঙুল কাঁপতে শুরু করল। কিবোর্ডের বাটনগুলো যেন জীবন্ত হয়ে উঠল। তার কথায় আমি থমকে গেলাম। মনিটরের নীল আলো আমাদের মুখে পড়ছিল। অর্ক, হাত সরাও। আমি তার হাত ঝাড়া দিয়ে ফেললাম। এসব কি করছ? আপা, তুমি টাইপিং ভুল করছ, আমি তোমাকে দেখাচ্ছিলাম। অর্ক বলল, আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখিত, আমি তোমাকে টাইপিং শেখাতে পারি গো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ও, আমি ভেবেছিলাম তুমি গো। আমি কথাটা শেষ করলাম না। কি ভেবেছিলে? অর্ক জিজ্ঞেস করল। কিছু না, আমি হাসলাম। আচ্ছা দেখাও কিভাবে করতে হয় কি। অর্ক আমাকে টাইপিং শেখাতে লাগল। তার নির্দেশনায় আমি নিজেকে আরও দক্ষ করে তুলছিলাম। 1 ঘন্টা প্র্যাকটিস করার পর অর্ক বলল, আপা, তোমাকে একটা কথা বলতে চাই। বলো, আমি বললাম, চোখ স্ক্রিনে নিবদ্ধ রেখে। আমি তোমাকে ভালোবাসি। আমি চমকে তার দিকে তাকালাম। আমি জানি তুমি কি ভাবছ, অর্ক বলল, কিন্তু শোনো, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার বড় বোন, আর আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই, যেটা আমি আবিষ্কার করেছি। আমি হাফ ছেড়ে বাঁচলাম, আবার ভুল বুঝেছিলাম। কি দেখাবে? টাইপ করো, আমি তোমাকে ভালোবাসি, এটা আমার মনের কথা। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমাদের প্রেমের গল্প লিখতে চাই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। অর্ক, এসব কি বলছো? প্লিজ শুধু টাইপ করো, অর্ক অনুরোধ করল। তারপর দেখাবো আমার আবিষ্কার। আমি দ্বিধা নিয়েও সেই বাক্যগুলো টাইপ করলাম। যেই টাইপ শেষ করলাম, হঠাৎ করে স্ক্রিন অন্ধকার হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, কম্পিউটার বিগড়ে গেছে কিনা। অর্ক, কি হলো? কম্পিউটার নষ্ট হয়ে গেল নাকি? ভয় পেও না, অর্ক হাসল। একটু অপেক্ষা করুক। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে একটা নতুন উইন্ডো খুলে গেল। সেটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। আমাদের পুরানো বাড়ির ছবি, যেখানে আমরা ছোটবেলায় থাকতাম। এটা কিভাবে? আমি একটা সফটওয়্যার বানিয়েছি, অর্ক উত্তেজিত কণ্ঠে বলল, যেটা স্পেসিফিক কিছু টেক্সট লিখলে পুরানো ডেটাবেস থেকে ম্যাচিং ইমেজ খুঁজে বের করে। আমি আমাদের পুরানো সব ছবি স্ক্যান করে এই সিস্টেমে আপলোড করেছি। আমি বিস্মিত হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। স্ক্রিনে নতুন ছবি আসতে শুরু করল। আমাদের পারিবারিক ছবি, জন্মদিনের পার্টি, পিকনিকের ছবি, সব পুরানো ছবি যেগুলো আমি বহু বছর দেখিনি। তুমি এটা কিভাবে করলে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। এটা আমার প্রজেক্ট, অর্ক গর্বিত স্বরে বলল। আমি গত 2 বছর ধরে এটার ওপর কাজ করছি। আমি চাই আমাদের পরিবারের সব পুরানো স্মৃতি সংরক্ষণ করতে এবং সহজে খুঁজে পাওয়া যায়। হঠাৎ একটা ছবি দেখে আমার চোখ ছলছল করে উঠল। আমার বাবা মার ছবি, যারা 5 বছর আগে একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। অর্ক, আমার গলা ভারী হয়ে এলো। আমি জানতাম তুমি এটা দেখতে চাইবে, অর্ক ধীরে ধীরে বলল। এই সিস্টেমে আরও অনেক কিছু আছে, আমি তোমাকে দেখাতে চাই। ও, সে আরেকটি কমান্ড টাইপ করল, আর স্ক্রিনে আমাদের বাবা মায়ের বিয়ের ভিডিও চলতে শুরু করল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। এই ভিডিও আমি কখনো দেখিনি। এটা কোথায় পেলে? আমি জিজ্ঞেস করলাম চোখের জল মুছতে মুছতে। বাবার পুরানো হার্ড ড্রাইভে ছিল, অর্ক বলল। আমি সব রিকভার করেছি। আরও অনেক ভিডিও আছে, আমরা যখন ছোট ছিলাম তখনকার। আমরা কয়েক ঘন্টা ধরে পুরানো ভিডিও আর ছবি দেখতে লাগলাম। প্রতিটি ছবি, প্রতিটি ভিডিওর সাথে পুরানো স্মৃতি ফিরে আসছিল। আমরা হাসলাম, কাঁদলাম, আর আমাদের শৈশবের গল্প শেয়ার করলাম। হঠাৎ অর্ক একটা ফাইল খুলল, যেটার নাম ছিল 3014। স্ক্রিনে একটা ভিডিও দেখা গেল, আমাদের পুরানো বাড়ির। কিন্তু ভিডিওটা অদ্ভুত ছিল।
ক্যামেরা ভয়ঙ্করভাবে কাঁপছিল, আর কোনো আওয়াজ ছিল না। এটা কি ভিডিও? আমি জিজ্ঞেস করলাম। অর্ক চুপ করে রইল, তার চোখে চিন্তার ছায়া। আমি ঠিক জানি না। এটা বাবার হার্ড ড্রাইভে ছিল, কিন্তু অন্য ফোল্ডারে। এটা ডিলিট করা হয়েছিল, কিন্তু আমি রিকভার করেছি। আমরা উদ্বিগ্ন হয়ে ভিডিওটা দেখতে লাগলাম। ক্যামেরা ধীরে ধীরে আমাদের বাড়ির ভেতরে ঢুকছে, যেন কেউ চুপি চুপি ঢুকেছে। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। অর্ক, আমার ভয় লাগছে। আমি বললাম, এটা কি আমিও জানি না। অর্ক বিটবিট করল, কিন্তু মনে হচ্ছে কেউ আমাদের বাড়িতে চুপিসারে ঢুকেছিল গো। ভিডিওতে ক্যামেরা এবার আমাদের বাবা মায়ের বেডরুমের দিকে এগোচ্ছে। দরজা খোলা ছিল। ক্যামেরা দরজার কাছে থেমে গেল, আর আমরা দেখতে পেলাম কেউ একজন বেডরুমে ঢুকছে। সে একটা ড্রয়ার খুলল, আর কিছু একটা খুঁজতে লাগল। ওরে বাবা গো! অর্ক ফিসফিস করল, এত চোর! হঠাৎ ভিডিওতে শব্দ এলো, আমাদের বাবার গলা। কে ওখানে? চোর চমকে উঠল। ক্যামেরা নিচের দিকে পড়ে গেল। আমরা শুধু পায়ের শব্দ শুনতে পেলাম। কেউ দৌড়াচ্ছে। তারপর ভিডিও শেষ হয়ে গেল। এটা কবে রেকর্ড করা হয়েছিল? আমি জিজ্ঞেস করলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। ফাইলের প্রপার্টি চেক করল। 7 বছর আগে, বাবা মার মৃত্যুর 2 বছর আগে, কেউ আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে কে ভিডিও রেকর্ড করেছিল? অর্ক চিন্তিত স্বরে বলল, চোর কি নিজেই ভিডিও করছিল? কিন্তু কেন? আমরা আরও ভালো করে দেখার জন্য ভিডিওটা আবার চালালাম। এবার আমরা ধীরে ধীরে দেখলাম যখন চোর ড্রয়ার খুলছে। আমি স্ক্রিন ফ্রিজ করলাম। দেখো, আমি চিৎকার করে উঠলাম। ওই ড্রয়ারটা কি হয়েছে? অর্ক জিজ্ঞেস করল। বাবা আমাকে বলেছিলেন সেই ড্রয়ারে উনি গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখতেন। সেখানে কি ছিল যে চোর খুঁজছিল? অর্ক একটু ভেবে বলল, তুমি কি জানো ড্রয়ারে কি ছিল? আমি মাথা নাড়লাম না। বাবার মৃত্যুর পর আমরা বাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমি কখনো চেক করিনি। কি? আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তারপর অর্ক বলল, আপা, তুমি কি লক্ষ্য করেছ ভিডিওতে আমাদের বাবা মায়ের মৃত্যুর, দুর্ঘটনা আর এই চুরির মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে? আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। তুমি কি বলতে চাইছ? আমি নিশ্চিত না। অর্ক পিটপিট করল। কিন্তু এটা অদ্ভুত যে এই ভিডিও বাবার হার্ড ড্রাইভে ছিল, ডিলিট করা অবস্থায় গো। কি ভাবছ তুমি? আমি জিজ্ঞেস করলাম। অর্ক গম্ভীর মুখে বলল, আমি ভাবছি চোর কি খুঁজছিল, আর বাবা কেন এ ভিডিও রেখেছিলেন। আমার মনে হয় আমাদের আরও গভীরে যেতে হবে। সেই রাতে আমরা ঠিক করলাম আমাদের পুরনো বাড়ি দেখতে যাব। বাড়িটা এখনও বিক্রি হয়নি, খালি পড়ে আছে। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম। আমার স্বামীকে বললাম, অর্কের সাথে পুরনো বাড়ি দেখতে যাচ্ছি। বাবা মায়ের মৃত্যুর পর আমি সেখানে কখনো যাইনি। পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আমার বুক ধড়ফড় করতে লাগল। বাড়িটা ধুলো ভরা, জায়গায় জায়গায় জাল পড়েছে। আমরা ভেতরে ঢুকলাম। আপা, উপরে যাই, অর্ক বলল। বাবা মায়ের বেডরুমে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ঠিক যেমন ভিডিওতে দেখেছিলাম। বেডরুমে ঢুকে আমরা সেই ড্রয়ারটা খুঁজতে লাগলাম,
কিন্তু বেডরুমে কোনো আসবাবপত্র ছিল না, সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। আমি হতাশ হয়ে বললাম। অর্ক হর পরীক্ষা করতে লাগল। মেঝেটা দেখো। সে হঠাৎ বলল, ওখানে কি একটা আছে। গিয়ে আমি দেখলাম মেঝেতে একটা লুজ বোর্ড। অর্ক সেটা তুলে ফেলল, আর নিচে আমরা একটা ছোট গর্ত দেখতে পেলাম। ভেতরে একটা টিনের বাক্স। এটা কি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। অর্ক বাক্সটা বের করে খুলল। ভেতরে কিছু কাগজপত্র আর একটা পেন ড্রাইভ। কাগজগুলো দেখে আমরা হতবাক হয়ে গেলাম। সেগুলো ছিল একটা কোম্পানির সাথে বাবার যোগাযোগের নথি। কাগজগুলোতে লেখা ছিল খুঁজে অদৃশ্য ও একটা গবেষণা প্রজেক্ট যেটা বাবা তদন্ত করছিলেন। বাবা একজন সাংবাদিক ছিলেন। আমি ধীরে ধীরে বললাম, উনি কি কোনো ইনভেস্টিগেশন করছিলেন? মনে হচ্ছে, অর্ক বলল। কাগজগুলো পড়তে পড়তে, এই কোম্পানি ক্রসওভার টেক, এরা অবৈধ জেনেটিক পরীক্ষা করছিল। বাবা এই তথ্য সংগ্রহ করেছিলেন প্রকাশ করার জন্য গো। আমরা পেন ড্রাইভটা দেখতে হবে। আমি বললাম। আমরা বাড়ি ফিরে ল্যাপটপে পেন ড্রাইভ লাগালাম। তাতে আরও ডকুমেন্ট ছিল, ছবি ছিল, আর একটা ভিডিও ছিল আমাদের বাবার। ভিডিওতে বাবা বলছিলেন, আমি জানি না এই ভিডিও কেউ দেখবে কিনা। আমি পিটার রয় চৌধুরী, সাংবাদিক। আমি ক্রসওভার টেক নামের একটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছি। এরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করে, কিন্তু আমি আবিষ্কার করেছি যে তারা অবৈধভাবে মানুষের উপর পরীক্ষা চালাচ্ছে। আমি প্রমাণ সংগ্রহ করেছি যে তারা জোরপূর্বক মানুষকে নিয়ে এই পরীক্ষা করছে। আমি এই তথ্য প্রকাশ করতে যাচ্ছি, কিন্তু আমি জানি এটা বিপজ্জনক। গত সপ্তাহে আমার বাড়িতে কেউ ঢুকেছিল চুরি করার জন্য। আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম যেটা তাদের ধারণ করেছে। আমি নিশ্চিত তারা আমার তথ্য চুরি করতে এসেছিল। যদি আমার কিছু হয় তবে এই তথ্য প্রকাশ করতে হবে। আমি আমার সব তথ্য এই পেন ড্রাইভে রেখেছি। আমার পরিবারকে বিপদে ফেলতে চাই না, কিন্তু সত্য প্রকাশ করা আমার কর্তব্য। আমি আমার ভাই নিখিলকে এটা দিয়েছি, কিন্তু তাকেও হুমকি দেওয়া হচ্ছে। আমি এটা লুকিয়ে রাখছি যাতে যথাসময়ে প্রকাশিত হতে পারে। ও ভিডিও শেষ। কনফারেন্সের দিন আমরা সবাই গেলাম। আমি, দেবাশিস, অর্ক আর নিখিল মামা। আমাদের পরিকল্পনা ছিল রাজীব সেনকে দেখা, তার বক্তৃতা শোনা, আর যদি সম্ভব হয় তাকে কিছু প্রশ্ন করা। বক্তৃতা শুরু হল। রাজীব সেন, এক লম্বা, রোগা, চশমা পরা ব্যক্তি মঞ্চে উঠলেন। তিনি প্রজেক্ট অদৃশ্য সম্পর্কে বলতে শুরু করলেন, একটি গবেষণা যা মানুষের ডিএনএ পরিবর্তন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। আমাদের গবেষণা মানবজাতির জন্য একটি বিশাল অগ্রগতি, তিনি ঘোষণা করলেন। আমরা মানব ডিএনএ পরিবর্তন করে জেনেটিক রোগ দূর করতে পারি। প্রশ্নোত্তর পর্বে নিখিল মামা হাত তুললেন। আপনার গবেষণার জন্য আপনি কি অবৈধভাবে মানুষের উপর পরীক্ষা করেছেন? সমগ্র হোল ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাজীব সেন কয়েক মুহূর্ত নিখিল মামার দিকে তাকিয়ে রইলেন। একটি অদ্ভুত প্রশ্ন। তিনি হাসলেন না। সব পরীক্ষা আইনসম্মত এবং নৈতিকভাবে করা হয়েছে কি? পিটার রায়চৌধুরীকে জেনেন? নিখিল মামা আবার জিজ্ঞেস করলেন। রাজীব সেনের মুখ থেকে হাসি মিলিয়ে গেল। হ্যাঁ, আমরা কলেজে একসাথে পড়েছিলাম। দুঃখজনকভাবে তিনি একটি দুর্ঘটনায় মারা গেছেন। গো, আপনি কি জানেন যে তিনি আপনার কোম্পানির বিরুদ্ধে তদন্ত করছিলেন? নিখিল মামা জিজ্ঞেস করলেন। হয়ে গুঞ্জন শুরু হল। রাজীব সেন চমকে উঠলেন, তারপর নিজেকে সামলে নিলেন। আমি জানি না আপনি কি বলছেন, তিনি শান্তভাবে বললেন। পিটার আমার বন্ধু ছিলেন। আমি তার মৃত্যুতে খুব দুঃখিত।
কনফারেন্স শেষে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। রাজীব সেন বেরিয়ে আসতেই নিখিল মামা তার সামনে দাঁড়ালেন। আমরা জানি আপনি কি করেছেন, নিখিল মামা বললেন। আমাদের কাছে প্রমাণ আছে কি? রাজীব সেন চারপাশে তাকালেন, তারপর নিচু স্বরে বললেন, আমার অফিসে আসুন, আমরা সেখানে কথা বলবো। রাজীব সেনের অফিস ছিল একটি বড় বিল্ডিংয়ে। আমরা সবাই সেখানে গেলাম। তিনি আমাদের একটি ঘরে নিয়ে গেলেন, দরজা বন্ধ করলেন। আপনারা কি চান? তিনি জিজ্ঞেস করলেন। সত্য, আমি বললাম। আমরা জানি আপনি আমাদের বাবা মাকে হত্যা করেছেন। গো। রাজীব সেন আমার দিকে তাকালেন, তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। তুমি পিটারের মেয়ে, আমি দেখতেই পারছিলাম। আমরা জানি প্রজেক্ট অদৃশ্য সম্পর্কে, অর্ক বলল। আমরা জানি আপনি মানুষের উপর অবৈধ পরীক্ষা করেছেন। গো। রাজীব সেন দীর্ঘশ্বাস ফেললেন। তোমরা বুঝতে পারছ না, আমি যা করছি তা মানবজাতির কল্যাণের জন্য। আমি রোগমুক্ত একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাই, মানুষকে জোর করে পরীক্ষার বিষয় বানিয়ে। দেবাশিস রাগে বলল, কিছু ত্যাগ স্বীকার করতেই হয় বৃহত্তর কল্যাণের জন্য। রাজীব সেন বললেন, পিটার বুঝতে পারেনি, সে আমার কাজ ধ্বংস করতে চেয়েছিল গো। তাই আপনি তাকে হত্যা করলেন? আমি বললাম, রাগে কাঁপতে কাঁপতে। আমি তাকে বারবার বলেছিলাম থামতে। রাজীব সেন বললেন, কিন্তু সে শুনেনি। আমার কোনো বিকল্প ছিল না। আগিয়ে এই স্বীকারোক্তি শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমি দেখলাম নিখিল মামা ধীরে ধীরে তার জ্যাকেটের পকেট থেকে কিছু একটা বের করলেন, একটা রেকর্ডার। আমাদের কাছে এখন প্রমাণ আছে, নিখিল মামা বললেন, রেকর্ডারটা দেখিয়ে। রাজীব সেনের চোখে আতঙ্ক ফুটে উঠল। তোমরা এটা করতে পারবে না, আমার গবেষণা অসংখ্য মানুষকে বাঁচাবে। গো। আপনার গবেষণা মানুষকে হত্যা করেছে, অর্ক বলল। আমাদের বাবা মাকে হত্যা করেছে। হঠাৎ রাজীব সেন একটি বোতাম টিপলেন, আর আমরা দরজা খোলার শব্দ শুনতে পেলাম। দুজন লোক ঘরে ঢুকল, নিরাপত্তারক্ষী। এদের বের করে দাও, রাজীব সেন আদেশ দিলেন, এবং ওর কাছ থেকে রেকর্ডারটা নাও। নিরাপত্তারক্ষীরা আমাদের দিকে এগিয়ে আসতে লাগল। কিন্তু হঠাৎ দরজা আবার খুলে গেল। পুলিশ ঢুকে এলো। রাজীব সেন, আপনাকে গ্রেফতার করা হচ্ছে পিটার রায়চৌধুরী এবং অনিতা রায়চৌধুরীর হত্যার অভিযোগে। একজন পুলিশ অফিসার ঘোষণা করলেন। আমরা বিস্মিত হয়ে দেখলাম পুলিশ রাজীব সেনকে হাতুকটা পরাচ্ছে। নিখিল মামা আমাদের দিকে ফিরলেন। আমি আগেই পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি বললেন, বাইরে তারা আমাদের কথা শুনছিল। রাজীব সেনকে নিয়ে যাওয়া হল। পরবর্তী কয়েক সপ্তাহ আমাদের জীবনে অবিশ্বাস ছিল। রাজীব সেনের বিরুদ্ধে মামলা হল, আর আমাদের বাবা মায়ের সংগ্রহ করা সব প্রমাণ পেশ করা হল। প্রজেক্ট অদৃশ্য সত্য প্রকাশিত হল। কিভাবে তারা অসহায় লোকদের ধরে নিয়ে তাদের উপর জেনেটিক পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে অনেকেই মারা গিয়েছিল। রাজীব সেন দোষী সাব্যস্ত হলেন, আর যাবজ্জীবন কারাদণ্ড পেলেন। আমাদের বাবা মায়ের আত্মা শান্তি পেল। সেই ঘটনার 1 বছর পর আমরা একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলাম, চৌধুরী ফাউন্ডেশন ফর এথিক্যাল সায়েন্স। এর উদ্দেশ্য ছিল নৈতিক বিজ্ঞান গবেষণাকে উৎসাহিত করা এবং অবৈধ পরীক্ষার বিরুদ্ধে লড়াই করা। আমরা আমাদের বাবা মায়ের স্মৃতিতে এটি প্রতিষ্ঠা করেছিলাম। অর্কের বানানো সফটওয়্যারটি আমাদের পরিবারের স্মৃতি সংরক্ষণ করে রেখেছে। কখনো কখনো আমরা একসাথে বসে পুরানো ছবি আর ভিডিও দেখি, বাবা মায়ের স্মৃতিচারণ করি। আর এখন যখনই নতুন কম্পিউটার প্রোগ্রাম শেখার কথা আসে, আমি সবসময় আমার ছোট ভাই অর্ককে ডাকি। সেই দিন যখন সে আমাকে টাইপিং শেখাতে চেয়েছিল, তখন আমি জানতাম না যে তার সাহায্যে আমরা একটি এত বড় রহস্য উন্মোচন করব। সেই সাধারণ কম্পিউটার শেখার সেশন আমাদের জীবন বদলে দিয়েছে।
জীবন অদ্ভুত। কখনো কখনো আমরা জানি না আমাদের চারপাশে কি ঘটছে, কোন অদৃশ্য বন্ধন আমাদের আবদ্ধ করে রেখেছে। আমাদের বাবা মায়ের মৃত্যুর রহস্য উন্মোচন করে আমরা শুধু ন্যায় বিচার পাইনি, আমরা আবিষ্কার করেছি যে সত্য যতই কঠিন হোক না কেন সব সময় প্রকাশিত হয়। আজ আমি আমার পরিবারের সাথে শান্তিতে বাস করি, জেনে যে আমাদের বাবা মায়ের আত্মাগুলি শান্তিতে বিশ্রাম নিচ্ছে, আর তাদের সাহসী কাজ শেষ পর্যন্ত সফল হয়েছে। প্রতিদিন কম্পিউটারে কাজ করার সময় আমি মনে রাখি সেই দিনটির কথা, যেদিন অর্ক আমাকে টাইপিং শিখিয়েছিল এবং আমাদের জীবন চিরতরে বদলে গিয়েছিল। সত্যি, যদি আপনি কখনো ভাবেন যে সাধারণ মুহূর্তগুলো অর্থহীন, তাহলে আবার ভাবুন, কারণ কখনো কখনো সবচেয়ে সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে অসাধারণ আবিষ্কারের দিকে নিয়ে যায়। আর সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় রহস্য। আমরা কখনোই জানি না কোন ছোট ঘটনা আমাদের জীবনের পথ বদলে দেবে। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গো। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? স্যার, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যেই 3টে গুণই আছে। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও, 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট! স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 5ম অধ্যায়, বড় চ্যালেঞ্জ। ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না। আগিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময় মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে।
সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন, তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কি? সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল, সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি গো। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি গো। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা, তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি বলার দরকার নেই, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরও 2 জন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। 2 জন মিলে আরও 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 6.5 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিনান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। অধ্যায় পুনরুদ্ধার। হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজিল। অফিস থেকে একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। ও তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা গো। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো গো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনও আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। ও, এখনও তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না। আগে আমি তো তাই চাই বাবা গো। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করল। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়,
কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্র্যাজুয়েট হল। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায় সমাপ্তি। 9 নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল, এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম, আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ আর অনেক স্বপ্ন। আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্য। আমি বিশ্বাস করি, সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবারও। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে গিয়ে। অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কি ভেবেছিল? সেই দিন থেকে আমাদের এই স্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়। চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীর কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র। গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজান, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 30 টাকা, কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল। মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে, রিকশা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিকশা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল। ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফোটোফ্রেমে বাবা মায়ের ছবি আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা, চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। খুব বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিকশা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো, কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা।
বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সব সময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ 4। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না, পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। থানুক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চলল। সোহেলের মনে হল সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনা, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল চট্টগ্রাম পৌঁছে কি হবে। করিম মামা তাকে সাহায্য করবেন তো, চাকরি পাওয়া যাবে তো। করিম মামা আসলে সোহেলের খুব দুঃসম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে 1-2 বার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়। নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ, চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। সবকিছু দেখতে দেখতে তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা। করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে। সোহেল একটা রিকশা ডাকল। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গো। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সবকিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু, গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থামল। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাট। নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছ? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো, করিম সন্ধ্যায় ফিরবে। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিমের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল, সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে আর একজন ক্লাস 5-এ। খেয়েছ? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন ভালো আছে? আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ। সারা দিন অপেক্ষা করো। সন্ধ্যাটায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ।
আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন, আজ সকালে মামা। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে তোর জন্য। একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক। শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। ও, সোহেলের মনে আশার আলো জ্বলল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। তৃতীয় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স। মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বদলোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে। খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ 4.50। ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া। না, এসো। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। কই, সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা? রিক্সা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হল। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল, সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। 8-10 মিনিট পর একজন লোক এসে অফিস খুলল। তুমি নতুন? জি, আমি সোহেল। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এসো। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখালেন। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, 1 জন অ্যাকাউন্টেন্ট, 1 জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, 1 জন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল, 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হল। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগলো প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল, 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হল সে একটা বট কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাওয়া আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন।
সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন, কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে, মাসে 2000 টাকা লাগবে। সোহেল ভাবল, 2000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হল। সপ্তাহে 3 দিন, সন্ধে 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি, সাদা সিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দীর্ঘতা। ভাইজান, 1 প্যাকেট বিস্কুট দেন। কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল, 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ, 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়, এখনও গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান, দেখেছি। কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে। জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি। গো, আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার, উনি অসুস্থ, তাই আমি দেখছি। গো। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বট করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাবো। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব, একদিন ঘুরে। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝে তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে, রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যায়। প্রথম কয়েকদিন হালকা কাজ করবে সোহেল, আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল। তার মোবাইল নেই, মায়ের সাথে কথা বলতে পারছে না। নিয়মিত করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো না? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গো। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। 6ঠ অধ্যায়, নতুন সুযোগ। 1.5 বছর কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন। সোহেল, বস। সোহেল, বসো। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী। আর আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার গো। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য।
মাসের কোর্স, কম্পিউটার অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি গো। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হল। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি গো। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো। পরের মাস থেকে প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সবকিছু বোঝাতেন। কম্পিউটার অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত। কখনো কখনো 6 মাস পরে ট্রেনিং শেষ হলো। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসাবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা গো। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালক, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসার। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে। সোহেলের পাঠানো টাকায় মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়, দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার, ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজকে একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছ? না, কিন্তু আমার দোকান গোল। শুক্রবার তোমার বাবা সামলাবেক। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসল। ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বল সোহেল। একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো, আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সবকিছু বদলে দিয়েছ। তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব গো। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢেলে পড়ছে। আকাশ লাল খোমলা হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে, রেখে মিনা বলল, আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোন পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো?
আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন, তারপর বললেন, দেখো, মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই, আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো, ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে, তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে। ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো, মিনা তাকে পছন্দ করে, আমিও রাজি গো। আব্দুল হামিদ সাহেব বললেন, আমার সোহেল সৎ ছেলে, মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে। কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো। 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা, কিন্তু সুন্দর। 8ম অধ্যায়। নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্যই ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনও তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্র্যাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস, মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গো। জানি মাগো। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200, মোট প্রায় 14,000 টাকা। বাঁচাত মাত্র 1,000 খানেক, কিন্তু সোহেল হাল ছাড়ল না। শেষ সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গো। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব, বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত, অনেক কিছু শিখেছি, আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন গো। কিন্তু টাকা কোথায়? কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে। কি? আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব বো। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে গো। কি? 9ম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না।
সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10 তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন, বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই, তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000। ও, সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনের সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে গো। জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2 জায়গায় পার্ট টাইম কাজ খুঁজে একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল। টিউশনে তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। এই কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফেরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বেরোতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াতো, রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে গিয়ে। সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি। না সোহেল, জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্র্যাজুয়েট হবেই। কিন্তু আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। আগে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সোহেলের মায়ের অসুখ হল, হার্টের সমস্যা। হাসপাতালে ভর্তি করতে হল, খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাইল। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হল, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি শহরে এসে, বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সব কিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি, আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল। ধন্যবাদ স্যার। ও মিনাও গ্র্যাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলের শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো, বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনল, কোমর পানীয় কিনল, দুজনে মিলে খেল।
আমরা পেরেছি সোহেল। মিনা বলল, হ্যাঁ, আমরা পেরেছি। এখন দুজনের মিলিয়ে আয় ২৭,০০০ টাকা। খরচ চালানোর পর প্রায় ১০,০০০ টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল। শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও ৬ মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা ৩ তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। ১১ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের ৬ মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময় মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম ২ মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হল। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানো তো এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হল। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে ৩ দিন দেরি হল, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হল ৬ মাসে, সময় মতো বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে। প্রজেক্ট থেকে মোট লাভ হল ৩ লাখ টাকা। সোহেল পেল ১.৫ লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার লোন শোধ করল, এমজিওর বাকি লোন শোধ করল। তারপর তার মাকে ৫০০ টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করা, বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনা। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও ২টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলো শেষ করল। ২ বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। ১২ অধ্যায়, নতুন শুরু। তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। ২ রুমের অফিস, একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগালো, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টই। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্ট দেখত। সন্ধ্যায় স্কুল থেকে ফিরে দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময় মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হল। কখনো কখনো লাভ হতো, কখনো লাশ। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন ৩ জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল। একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ, ৫ তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময় মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হল। তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী
আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। 14 অধ্যায় পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। 9 মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মালো, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা 1 মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে। 3 রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটাই সারা, আরেকটাই অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না, কিন্তু মা রাজি হলেন না। বাবা, আমি গ্রামেই থাকব, এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দে। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে। বিশ্ববিদ্যালয়ে পড়ে সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামের সুখে আছে। 14 অধ্যায় সফলতা শিখে 5 বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টই এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় 30 জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা 8 তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনও স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালায়। সারা এখন চায়ের স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব